পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, হত্যার বিচার চান স্বজনেরা, ন্যায় বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আমরা জানতে চাই এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। নিশার বন্ধ হয়ে আসে। যারা হত্যার নির্দেশ দিয়েছে তাদের জন্য প্রসিকিউশনের আওতায় আনা হয়। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। বিএনপি মহাসচিব ও জামায়াত আমিরের শ্রদ্ধা, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই পিলখানা হত্যাকাণ্ড। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বে না কেউ। আদানি বিদ্যুৎ চুক্তির অসঙ্গতি খতিয়ে দেখছে সরকার, উচ্চ পর্যায়ের বৈঠক, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ, জানালেন মন্ত্রী। ফলের বাজারে কারসাজি, চাহিদার বেশি আনার পরও আকাশচুম্বী দাম, রমজানে 2.5 লাখ মেট্রিক টন আমদানিতে কাস্টমসের রেকর্ড আয়। মশায় অতিষ্ঠ রাজধানীবাসী, নিধনে নৌকা, স্পিড বোট ব্যবহার সহ পরীক্ষা করা হবে ওষুধের মান, সমন্বয় দূর করে নিয়ন্ত্রণের ঘোষণা প্রতিমন্ত্রীর। এবং অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল, এবার মবের সংখ্যা নেই, জানালো ডিএমপি। নারী শিশুদের নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা ভরে স্মরণ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে বীর সেনাদের প্রতি শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে বেশ কিছু সময় পালন করা হয় নীরবতা, আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, 3 বাহিনী প্রধান এবং শহীদ পরিবারের সদস্যরা। সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানা নির্মমতার 17 বছরের এবারই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে শ্রদ্ধা জানালেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বীর সেনানীদের প্রতি। শহীদ পরিবারের প্রত্যাশা, এবার অন্তত নেপথ্যের কুশীলবরা সামনে আসবে, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাযজ্ঞের বিচারে নতুন কমিশন গঠন করছে না সরকার। অন্তর্বর্তী সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। 17 বছর আগে পিলখানা হত্যাযজ্ঞে সন্তান হারানো বাবা মা জাতীয় শহীদ সেনা দিবসে আসেন বনানীর সামরিক কবরস্থানে। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে হন আবেগ আপ্লুত। বিচার হোক বা না হোক, নামগুলি উঠে আসুক। আমরা জানতে চাই যে এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। পাওয়ার আশা করলে তো পাই না, এখন যদি আল্লাহ করে বাবা এই বলতে পারি না, বললে বাবা নিশার বন্ধ হয়ে আসে। সুস্থ বিচার হয়, এখন তদন্ত হয়, আমরা যেন দেখে যেতে পারি।
কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ স্ত্রী, আবার কেউ ভাই বোন। বছরের পর বছর শোকে পাথর হয়ে বেড়াচ্ছেন প্রত্যেকে। শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এবং সাবেক সামরিক অনেক কর্মকর্তার নাম উঠে এসেছে এই রিপোর্টে। যারা মূল ষড়যন্ত্রকারী, যারা হত্যার নির্দেশ দিয়েছে, তাদের জন্য প্রসিকিউশনের আওতায় আনা হয় এবং সুষ্ঠু বিচার হয়। কারা ছিল এ নেপথ্যে, কারা ছিল পর্দার আড়ালে, তাদেরকে আমরা এখনো বের করতে পারিনি। এটা আমাদের কি বলবো, ব্যর্থতা। নৃশংস হত্যার বিচারে বিএনপি সরকারের দিকে তাকিয়ে শহীদ পরিবারের সদস্যরা। বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানা হত্যাযজ্ঞের বিচার চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল, যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। এর আগে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ভয় পায় তারাই সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নতুন কমিশন নয়, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই হবে বিচার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। এটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 75 জন। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস পিলখানা হত্যাকাণ্ড। 17 বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেয় এবার তারা কিছুটা হলেও আশাবাদী, হয়তো এবার শেষ হবে ইতিহাসের কলঙ্কময় এ অধ্যায়ের বিচার কাজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই 17 বছরে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন সামনে আসেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বনানীর সামরিক কবরস্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে জামাত আমির বলেন, ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই এতদিন সামনে আসেনি তদন্ত প্রতিবেদন। এ সময় বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা করেন তিনি। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। শহীদদের স্মরণে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দাবি আর আলোচনার রহস্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিডিআর বিদ্রোহের হত্যার বিচার। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয় তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে 28 ফেব্রুয়ারি জামাতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান দলটির সেক্রেটারি জেনারেল। বুধবার সচিবালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। এ সময় টেলিফোনে জামাত আমিরের স্বাস্থ্যের খবর নেন তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বুধবার সকাল 11:15টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান তিনি।
সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই ফাউন্ডেশন তহবিলের সদ্ব্যবহার, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, সরকার গঠনের পর থেকেই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান ধারাবাহিকভাবে সচিবালয়ে অফিস করছেন এবং প্রতিদিনেই অনেক ব্যস্ত সময় পার করছেন। সেটি আমরা প্রতিদিনেই যেসব কর্মসূচিগুলো থাকে সেগুলো আমরা জানিয়ে দিচ্ছিলাম এবং আজ 11:15 সচিবালয়ে প্রবেশ করেছেন তিনি। এরপর থেকেই বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচি ছিল, আমরা বেশ কয়েকটি ইতিমধ্যে হয়েছে সেগুলো জানিয়েছি এর আগে। অর্থাৎ সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি এবং সেখানে সেই বৈঠকের পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আমরা তার মাধ্যমে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে সেই পরিবারকে পুনর্বাসন দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ নির্দেশনা দিয়েছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি করতে হবে সেই নির্দেশনা দিয়েছেন। এবং জুলাই গণ অভ্যুত্থানে যে হতাহতের তালিকা, সেই তালিকা নিয়েও অনেক অভিযোগ রয়েছে, অর্থাৎ সঠিক তালিকা হয়নি, সেখানে রাজনৈতিক বিবেচনায় অনেককে বাদ দেওয়া হয়েছে, এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে কেউ বাদ না পড়ে এবং সেটি ইশাক হোসেন নিশ্চিত করেছেন যে যাচাই বাছাই করে যারা বাদ পড়েছে তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হবে। আরেকটি বিষয় যে জুলাই ফাউন্ডেশন তহবিল রয়েছে, সেই তহবিলে কিন্তু অনেক টাকা রয়েছে, এই টাকাটির সদ্ব্যবহার হচ্ছে না বলেও একটি অভিযোগ করেছেন ইশাক হোসেন এবং তিনি বলেছেন যাতে সদ্ব্যবহার হয় সেই নির্দেশনাও কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। মূলত এই বৈঠকের তথ্যগুলো জানাচ্ছিলেন প্রতিমন্ত্রী। এর পরপরই কিন্তু মূলত এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেটি হচ্ছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী যিনি জহিরুদ্দিন স্বপন, কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন, তার সঙ্গে একটি বৈঠক রয়েছে। এই মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সেখানে থাকবেন এবং তার পরপরই কিন্তু মূলত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাথে একটি বৈঠক রয়েছে। মূলত আজকে এভাবেই চলছে। এর আগে সব একদম দিনের শুরুতে মূলত জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এসেছিলেন তার সঙ্গে দেখা করতে এবং একটি ইফতারের দাওয়াত দিতে। মূলত এই ছিল আজকের কর্মসূচিগুলোর সবশেষ তথ্য। এরপরে যদি আরও তথ্য পাই সেগুলো হয়তো আমি জানিয়ে দিতে পারবো। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বহুল বিতর্কিত বিদ্যুৎ চুক্তির ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করছে সরকার। চুক্তির বিভিন্ন অসঙ্গতি ও খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্ধারণ করা হবে আদানি চুক্তির ভবিষ্যৎ। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। 2017 সালের নভেম্বরে ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় 2023 সালের এপ্রিলে। আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় রিভিউ কমিটির প্রতিবেদনে আদানির বিদ্যুতের অস্বাভাবিক মূল্য অসম নানা শর্ত উঠে আসে, যেখানে বলা হয়েছে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন 4.46 সেন্ট ছিল তখন আদানির সঙ্গে 8.61 সেন্টে চুক্তি করা হয়। দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেওয়া আছে চুক্তিতে। এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতে 40 থেকে 50% বেশি হিসাবে বাংলাদেশ প্রতি বছর আদানিকে 50 কোটি ডলার বা 6000 কোটি টাকা দিচ্ছে। 25 বছর চুক্তির মেয়াদে 1000 কোটি ডলার বাড়তি নিয়ে যাবে তারা। চুক্তিটি বাংলাদেশের জন্য আত্মঘাতী হিসেবে উল্লেখ করে এর শর্ত পুনর্বিবেচনা বা বাতিলের সুপারিশ করা হয়েছে। জাতীয় কমিটির ওই প্রতিবেদনের
সুপারিশ নিয়ে সম্প্রতি সচিবালয়ে সরকারের মন্ত্রী, আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আদানির চুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সব বিধিবিধান ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদানির ব্যাপারটা অনেক বড়, এটা সম্বন্ধে সরকার এই বিগত সরকার একটা কমিটিও করে দিয়েছিল, রিপোর্টও করেছে। সবচেয়ে আগে বাংলাদেশকে রেখে আমরা কাজ করছি যাতে বাংলাদেশের সাশ্রয় হয়। আদানি সহ বিগত আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অসম চুক্তিগুলোর বিষয়েও ভাবা হচ্ছে বলে সময় সংবাদকে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। অন্যান্য যে অসম যে বিদ্যুৎ চুক্তিগুলো আছে স্যার, সবই আমরা দেখছি, কিন্তু সময় লাগবে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে 136টি বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন সক্ষমতা 32,332 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা 17,000 থেকে 18,000 মেগাওয়াট। তা সত্ত্বেও বাংলাদেশকে বিদ্যুৎ আমদানি করতে হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিলের রায় কাল ঘোষণা করবেন আপিল বিভাগ। উভয় পক্ষের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালত। এই মামলায় 2023 সালের 30 নভেম্বর খান আকরাম খান সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো 7টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। অভিযোগ প্রমাণিত হওয়ায় 7 আসামিকেই মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দুর্নীতির মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। রায় আদালত বলেন, একটি ধারায় 10 বছরের কারাভোগের পর আরেকটি ধারায় আরও 10 বছর সাজা কাটতে হবে তাকে। কারাদণ্ডের পাশাপাশি 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে সম্রাটকে। 2,94,80,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2019 সালের 12 নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে পলাতক রয়েছেন ইসমাইল চৌধুরী সম্রাট। নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আহসান এইচ মনসুরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া, আজকে কিন্তু দেখা গেছে যে সকাল থেকেই বাংলাদেশ ব্যাংক বেশ উত্তপ্ত অবস্থায় ছিল, অনেক সিকিউরিটি ছিল। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক গভর্নর যিনি ছিলেন ডক্টর আহসান এইচ মনসুর, তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। তার আগে আমরা জানতে পেরেছি সচিবালয় থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে ডক্টর আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেখানে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান তাকে নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারির কথা আমরা শুনতে পেয়েছি এখন পর্যন্ত। মোস্তাকুর রহমান বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটিতে, সেখানে তিনি অ্যাকাউন্টিং বিভাগে আছেন। তিনি আসলেই এই নতুন যে পদটি তিনি গ্রহণ করলে আমরা নতুন একজন গভর্নর পাবো। আজ সকাল থেকে যদি জানাতে হয়, সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের যে পরিবেশ সেটি বেশ কিছুটা কিন্তু অনেকটা চাপের মধ্যে ছিল বলা যেতে পারে। যে এখানে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল থেকে গভর্নরের পদত্যাগ কর্মকর্তারা দাবি করছিলেন এবং সেখানে কিন্তু বিভিন্ন বিষয়ে, এর মধ্যে 5 ব্যাংক একীভূতকরণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা, এবং অন্যতম সেটি হচ্ছে 3 কর্মকর্তাকে যে বদলি, সে বদলি আদেশ বাতিলের দাবিতে তারা যদি না মেনে নেন আজকের মধ্যে গভর্নর, সেক্ষেত্রে তারা কিন্তু পদত্যাগের দাবি জানিয়েছিলেন এবং রোববার থেকে সে আন্দোলন হওয়ার ঘোষণাও তারা দিয়েছিলেন। সেই জায়গায় কিন্তু গভর্নর জানিয়েছেন এখানে কিন্তু বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে। সরকারের সিদ্ধান্তেই 5 ব্যাংক একীভূত করা হয় এবং সেখানে 32,000 কোটি টাকা বিনিয়োগ করা হয় সরকারের। সেই জায়গাটিতে কিন্তু তারা বলছেন যে দুপুর নাগাদ এই যে গভর্নরের যে পদত্যাগ অব্যাহতির বিষয়টি, তারা এটিকে নতুন করে আবার দেখছেন। নতুন গভর্নর আসবেন, তিনি হয়তো নতুন করে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এগিয়ে নেবেন, সরকারের সাথে সব কিছু মিল রেখে সরকারের যে অর্থ মন্ত্রণালয়, আর্থিক বিভাগ এবং পুরো অর্থনীতি নিয়ে যে পরিকল্পনা সেটিকে এগিয়ে নিয়ে যাবেন নতুন গভর্নর। এ ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ।
বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। 9টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি মিলে পঞ্চম, অষ্টম ও এসএসসি, এইচএসসি এবার মেধাবৃত্তি পেল 21,497 শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পেয়েছে 37,261 জন। মেধাবৃত্তি মাসিক 450 টাকা ও এককালীন বাৎসরিক 560 টাকা। আর সাধারণ বৃত্তি মাসিক 300 টাকা ও এককালীন অনুদান বাৎসরিক 350 টাকা। সচিবালয়ে সকালে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। বৃত্তি পরীক্ষা, ট্র্যাডিশনাল পরীক্ষা, এটা না করার পক্ষে এই মুহূর্তে মতামত দিতে পারছি না। শিক্ষাঙ্গনে কোনো ধরনের ইনসেন্টিভ আমরা শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাই না। হ্যাঁ, একটা পয়েন্ট আসতেই পারে যে এই সুবিধাটার নেটটা আরও বৃহত্তর করা। আমরা মাত্র দায়িত্বে এসেছি, 1 সপ্তাহ হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমি। আমরা সবভাবে কাজ করব যেন এইটা টোটাল আমব্রেলার ভিতরে সব শিক্ষার্থীদের নিয়ে আসা যায়। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল। এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে সব প্রস্তুতি। এবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। শুক্র ও শনিবার থাকছে শিশুদের আকর্ষণ শিশু প্রহর। এদিকে বইমেলায় এবার কোনো ধরনের মবের সংখ্যা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার। রাত পোহালেই শুরু হচ্ছে বাঙালির আবেগ ও পাঠক প্রকাশকদের মহোৎসব অমর একুশে বইমেলা। স্টলগুলোতে চলছে শেষ মুহূর্তের কাঠামো নির্মাণ ও রঙের কাজ। কর্মীরা জানান দিনরাত সমান তালে কাজ করছেন তারা। লক্ষ্য একটাই, উদ্বোধনের পরেই যেন স্টলগুলো ক্রেতা ও দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকে। সিরিয়ালে মনে করেন আমি ফুটুন কাটটা আস্তে আস্তে মানে কমপ্লিট করে আসি, এখন ফিনিশিংটা দিতে। লাল, সাদা, নীল, অনেক পদের কালার রং করতে আছে। 2-1টা কাজ বাকি রয়েছে, এগুলো আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বুধবার সকালে মেলার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। বলেন, বইমেলা ঘিরে এবার কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলায় বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নরমালি আশঙ্কা নেই, তারপরে আমাদের প্রস্তুতি থাকবে। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানায়, এবার বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। থাকছে না কোনো প্যাভিলিয়ন। প্রকাশকদের যে দ্বিধাবিভক্তি ছিল সেগুলো কেটে গেছে। আর স্বতঃস্ফূর্তভাবে সবাই মেলা এখন অংশগ্রহণ করার জন্য এসেছেন। 549টি প্রতিষ্ঠান আর 1018টা স্টল আমরা বরাদ্দ দিয়েছি। এবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল 11টায়। এর বাইরে প্রতি শুক্র শনিবার শিশুদের আকর্ষণ শিশু প্রহর থাকছে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। শুক্র শনি বা বন্ধের দিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আর শিশু প্রহর শুক্র শনি সকাল 9টা থেকে 11টা। বইমেলায় এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। মশার উৎপাতে দিনরাত অতিষ্ঠ রাজধানীবাসী। এই অবস্থায় মশক নিধনে ঢাকার 2 সিটিতে শুরু হয়েছে অভিযান। নৌকা ও স্পিড বোট ব্যবহারের পাশাপাশি ওষুধের মান পরীক্ষায় জোর দিচ্ছে কর্তৃপক্ষ। আর সমন্বয়হীনতা দূর করে মশা নিয়ন্ত্রণের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। রাজধানীর মশক নিধনে এবার নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার সকালে ধলপুরে ডিএসসিসির ওষুধের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে। স্টোরিং সিস্টেম ইজ ভেরি গুড, নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা দেখলাম। আর আমরা 2টা করে স্যাম্পল প্রত্যেক জাতীয় ওষুধ থেকে আমরা নিয়েছি। একটা লার্ভা মারার যে মেডিসিনটা আর একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় এখন, এটা মারার যে মেডিসিনটা, এটা আমরা দেখেছি। উদ্দেশ্য মশার বিস্তার রোধ করা এবং বর্তমানে যে মশাটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এটাকে রোধ করা। এ সময় মশক নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন দক্ষিণ সিটির প্রশাসক। আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম নেব এবং কিছু কিছু জায়গায় খাল ছাড়াও পুকুর বা ডোবা আছে, সেগুলো আমরা দেখব যে মালিকানা কারা, সেগুলো আমরা প্রথমে ক্লিন করব। এরপরে মালিকরা যাতে সেগুলো ক্লিন রাখে সেটার জন্য আমরা তাদেরকে তাগিদ দেব। আর তারপর যদি তারা সেটা ক্লিন না রাখে, তারপর তাদের
যে ব্যবস্থা করা সেটা আমরা করব। উত্তর সিটিতেও মশা নিধনে চলছে চিরুনি অভিযান। রাজধানীর মিরপুরে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, বিগত সরকারের আমলে মশা নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব ছিল, এখন তা দূর করা হবে। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলোকে এগোবো। মশা নিধন অভিযানের দৃশ্যমান ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেন উত্তর সিটির প্রশাসক। জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, তো ওনারা যেভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়, তারপরও বাদবাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দেখে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। দুই সিটি কর্পোরেশনের এই তৎপরতা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে মশা নিয়ন্ত্রণে ওষুধের সঠিক প্রয়োগ এবং নিয়মিত তদারকির উপর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আগামী 60 দিনের মধ্যে মশা নিধন, রাস্তা মেরামত, যানজট নিরসন ও পরিচ্ছন্ন নগর গড়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সকালে প্রথমবারের মতো নগর ভবনের নিজ কার্যালয়ে যান সাখাওয়াত হোসেন খান। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা, কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। গত 22 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। দুপুরের সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই সামরিক শক্তির প্রদর্শন ইরানের। উপকূলীয় এলাকায় ব্যাপক মহড়া। তেহরানের সঙ্গে কূটনৈতিকভাবেই সমস্যার সমাধানে আগ্রহী ট্রাম্প। পারিবারিক কারণ দেখিয়ে অব্যাহতি নিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপির মুখপাত্র উপকমিশনার তালেবুর রহমান জানান, সকালে পুলিশ সদর দফতরে অব্যাহতিপত্র পাঠিয়ে দেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পদে ব্যাপক রদবদল হয়। এরই ধারাবাহিকতায় 2024 সালের 20 নভেম্বর ডিএমপি কমিশনার হিসেবে সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়। রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুনে পুড়ল গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। প্রায় 4টি প্রাইভেট কার সহ পার্শ্ববর্তী একটি ভবনের একাধিক পরিবারের ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বুধবার ভোরে রাজধানীর নদ্দায় একটি গ্যারেজ ও বরফ ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 7:30টায়। আগুনে পুড়ে গেছে 4টি প্রাইভেট কার সহ পাশের একটি ভবনের একাধিক ঘরের আসবাবপত্র। নিঃস্ব হয়ে গেছে প্রায় 6টি পরিবার। ভুক্তভোগীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ 4 কোটি টাকারও বেশি। আমাদের 4টা গাড়ি পড়ছে, সব দামি দামি গাড়ি, প্যারাডো, লেক্সাস, তারপরে আপনার একটা নিশান ব্লুবার্ড, একটা ভক্সওয়াগন, এই যে প্রায় 4 কোটি 4.5 কোটি টাকার মতো হবে। নগদ 25,000 টাকা গেছে, পুরাই গেছে। নতুন কাপড় চোপড় একবার সব কিচ্ছু নেই, শুধু পরনের প্যান্টটা, এই গেঞ্জিটাও আমার বাইরে। আমার টাকা পয়সা সব শেষ। আমি যে বাচ্চা দুটো রান্না করে খাবো, আমার কিছু নাই। এদিকে প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ঠিক 6টা 6 মিনিটে এই কোণার থেকে আগুনের একটা গোলার মতো পড়ছে আর কি, তো সেখান থেকেই পুরোটা আস্তে 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 ছোট। বাইরে দেখি ওই গাড়ির গ্যারেজের ওই পূর্ব কোণারটায় ওখানে আগুন লাগছে। ওই আগুনটাই দাঁড়িয়ে দিকে এসে কারখানা পড়ছে। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বিশেষায়িত আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় গুরুতরদের চিকিৎসা নিতে হয় ঢাকায়। পথে মৃত্যু হয় অনেক রোগীর। এদিকে চীনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেলে 150 শয্যার বার্ন ইউনিটের কাজ 35% শেষ হয়েছে, যেখানে চিকিৎসা শুরু হতে আরও 1.5 বছর সময় লাগবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক। চীনের সহায়তায় 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য 3,630 বর্গমিটার জমিতে 6তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এতে আইসিইউ, এসডিইউ সহ সব ধরনের সুবিধা থাকবে। বিশেষায়িত ইউনিটটিতে 115টি সাধারণ শয্যার সঙ্গে 10টি আইসিইউ, নারী, পুরুষ ও শিশু মিলিয়ে 25টি এসডিইউ শয্যা থাকবে। ইতোমধ্যে নির্মাণাধীন 150 শয্যার বার্ন ইউনিটের কাজ 35% শেষ হয়েছে, যেখানে
চিকিৎসা শুরু হতে আরও 1.5 বছর সময় লাগবে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। এক্সট্রা যদি কোনো ম্যান পাওয়ার লাগে আমাদের হাসপাতালে যে এক্সিস্টিং ডাক্তার আছে এখান থেকে আমরা ওখানে অ্যাটাচ করে দিব। ইনশাআল্লাহ আগামী জুন অথবা জুলাই থেকে আমরা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসাগুলো আমরা এখানে করতে হবে। জনস্বার্থে নির্মাণাধীন বার্ন ইউনিটের কাজ দ্রুত শেষ করার তাগিদ সদ্য দায়িত্ব নেওয়া চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্যের। চাইনিজ একটা অর্থায়নে বা চাইনিজ আপনার ব্যবস্থাপনায় আরেকটি বার্ন ইউনিটের দাঁড়াচ্ছে চট্টগ্রামে, কিন্তু সেটা কবে শেষ হবে কাজ, এটিও একটি বিষয় আমাদের খুব মনে হয় যে এই ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার এবং যত শীঘ্রই সম্ভব এই বার্ন ইউনিটটা তৈরি করা দরকার। নির্মাণাধীন 150 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 285 কোটি টাকা, যেখানে চীন সরকার সহায়তা করেছে 180 কোটি টাকা এবং বাংলাদেশ দিচ্ছে 105 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিস্ফোরক মামলার আসামি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয়া নিয়ে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ। আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার প্রতিবাদে জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে মঙ্গলবার বিশৃঙ্খলা করায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে আটক করেছে পুলিশ। তার মুক্তির দাবিতে আদালত বর্জন করে বিক্ষোভ করছেন আইনজীবীরা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা যায় আদালতের এজলাসে ঢুকে বেশ কয়েকজন আইনজীবী হট্টগোল করছেন, হুমকিও দিচ্ছেন বিচারককে উদ্দেশ্য করে। ঘটনাটি বরিশালে মঙ্গলবার দুপুরের দিকে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই হট্টগোলের নেতৃত্ব দেয়া বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে আদালত থেকেই আটক করে পুলিশ। এর পরপরই উত্তাপ ছড়িয়ে পড়ে আদালত পাড়ায়। বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। এর আগে গত সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিস্ফোরক মামলার আসামি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করা মাত্রই জামিন অযোগ্য মামলায় জামিন দেয়া হয় বলে অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের। তারই প্রতিবাদে মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ করেন তারা। নির্বাচনের পরেই যখন সরকার গঠন করতে বিএনপি ব্যস্ত, তখন তারা ফ্যাসিস্টদের সাথে আতাত করে, তারা দুর্নীতিবাজদের একত্রিত করে, গোপনে তারা আতাত করে এখানে জামিনের বহরা দিয়েছে। সাধারণ আইনজীবীদের ভোটে নির্বাচিত সভাপতিকে হঠাৎ করে আইনজীবীর চেয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত চত্বরে গ্রেপ্তার ব্যক্তিরা আছে কিনা আমরা সে জানি না। বিপুল টাকার বিনিময়ে আওয়ামী একেবারে চিহ্নিত সন্ত্রাসীদের তারা জামিন দিতেছে। কোর্টের ভিতর থেকে কোনো ধরনের কোনো গ্রেপ্তার নয়, অবিলম্বে আমাদের সভাপতিকে মুক্তি দিতে হবে। যতদিনে এই সমস্যার সমাধান না হয় আমরা সকল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করছি। সম্প্রতি বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার জামিন হয়েছে। এতে আদালত বর্জন বিক্ষোভ কর্মসূচি করছেন বরিশালের আইনজীবীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রমজান উপলক্ষে 2211 কোটি টাকার 2.5 লাখ মেট্রিক টন কমলা, আঙুর, আপেল এবং মাল্টা আমদানি করেছে বাংলাদেশ, যেখান থেকে 2,500 কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। রেকর্ড আমদানির পরও নানা অজুহাতে বেড়েছে সব ধরনের ফলের দাম। আরও জানাচ্ছেন শাখাওয়াত টিপু। চলতি 2025-26 অর্থ বছরের 7 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 557 কোটি টাকা মূল্যের 86,991 মেট্রিক টন আপেল, 520 কোটি টাকা মূল্যের 44,456 মেট্রিক টন আঙ্গুর, 438 কোটি টাকা মূল্যের 50,316 মেট্রিক টন মাল্টা এবং 496 কোটি টাকা মূল্যের 56,995 মেট্রিক টন কমলা খালাস হয়েছে, যার পুরোটাই এখন রমজানের বাজার দখল করে আছে। আমদানিকৃত ফলগুলো আমরা অতি দ্রুত ক্লিয়ার করার জন্য পরীক্ষা এবং শুল্কায়ন সেকশনকে এটা বলা আছে। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হলো কমছে না ফলের দাম। ফলের বাজারও ভর করেছে নানামুখী অজুহাত। পার কন্টেনারে 5 থেকে 12-15 লক্ষ টাকা লোকসান হচ্ছে। বিশেষ করে বর্তমানে পাইকারি পর্যায়ে 20 কেজি আপেলের কার্টন 3,700 থেকে 6,000 টাকা, 8.5 কেজির কমলার কার্টন 1200 থেকে 1800 টাকা, 10 কেজি আঙ্গুরের কার্টন 2800 থেকে 3,500 টাকা এবং 14 কেজি মাল্টার কার্টন বিক্রি হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা দরে। দাম না কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিউটি, যেটা 136% নেওয়া হচ্ছে।
রেকর্ড পরিমাণ খালাসের পরও চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1233টি ইউজমা 625 বিশেষায়িত রেফার কন্টেনার অবস্থান রয়েছে। অধিকাংশ রেফার কন্টেনারে আমদানিকৃত ফল বোঝায়। এগুলো খালাসের জন্য বন্দরের সকল কার্যক্রম চলমান আছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে নাই। অবশ্য ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানি হয়েছে 1076 কোটি টাকা মূল্যের 47,000 মেট্রিক টন। আর আমদানিকৃত খেজুর থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 481 কোটি টাকা। কম দামের পাশাপাশি পুষ্টিগুণে বিদেশি ফলের চেয়ে উন্নত দেশীয় ফল, এমনটি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজার নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকা সহ নানা অনিয়মে 14টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমরা সতর্কতামূলক আপনাকে 2,000 টাকা অর্থদণ্ড করছি। পরের বার যদি আমরা আসি তখন কিন্তু আপনার অর্থদণ্ডের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান পরিচালনা করে র্যাব 2-এর ভ্রাম্যমাণ আদালত। আগে আসলে অভিযান হয়নি, এর জন্য ঝুলানো 2,000 টাকা জরিমানা ওই তাদের তালিকা গেলে আটলে স্লিপের লেগে। মূল্য তালিকা টাঙিয়ে না রাখা, পাইকারি ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়। আমরা কোন সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। বাজারে পণ্য মজুত করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে, আমরা এটা করতে দিব না। এই অভিযানে মোট 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা করা হয়। আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। অভিযানের সময় বাজার কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নকল পণ্য যেখানে তৈরি হয়, আমার মনে হয় ওই জায়গায় তারা যদি একটু তদারকি করে তাহলে এই খুচরা মার্কেটে এই নকল পণ্য আসার কোনো সুযোগ থাকবে না। বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি ক্রেতাদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। মোস্তাকুর রহমান বর্তমানে রফতানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। জুলাই অভ্যুত্থানের পর 2024 সালের আগস্টে গভর্নর হিসেবে নিয়োগ পান ডক্টর আহসান এইচ মনসুর। সম্প্রতি 3 জনকে বদলির জেরে কয়েকদিন ধরে তার পদত্যাগ দাবি করে আসছিলেন কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যেই নতুন গভর্নর নিয়োগের খবরে দুপুর 2টার পর বাংলাদেশ ব্যাংক কার্যালয় ছেড়ে যান তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেট অফ ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, অবৈধ বিদেশিদের নয়, যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদেরকেই সুরক্ষা দেবে। এজন্য সিনেটে আমেরিকা সুরক্ষা আইন পাশ করতে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের ভাষণে বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব ইউনিয়ন ভাষণ। রেকর্ড 1 ঘন্টা 40 মিনিট দীর্ঘ এই ভাষণের শুরুতে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি, স্বাস্থ্য ও অভিবাসন খাতে দুর্গতি, অরক্ষিত সীমান্ত সহ অশান্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে দ্বিতীয় মেয়াদে তিনি সরকার গঠন করেছিলেন। কিন্তু তার নেতৃত্বে ডেমোক্র্যাটদের হাতে ধ্বংসপ্রাপ্ত যুক্তরাষ্ট্র 1 বছরের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভাষণে অভিবাসন প্রত্যাশীদের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, কোনো অবৈধ বিদেশিদের নয়, তার সরকারের উচিত নিরাপত্তা ও উন্নয়ন সাধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথাই প্রথম চিন্তা করা। ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়া আমেরিকা সুরক্ষা আইনটি উচ্চকক্ষে পাশ করাতে সিনেটরদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী আলিয়া রহমানকে গ্রেফতার করে ক্যাপিটল হিল পুলিশ। দক্ষিণ মিনিয়াপলিসের বাসিন্দা আলিয়া কংগ্রেস ওমেন ইলহানের অতিথি হিসেবে চেম্বার হাউসের গ্যালারিতে বসা ছিলেন। চলতি বছরের শুরুতে মিনিয়াপলিসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইস এজেন্টদের সাথেও বিবাদে জড়ান তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনা কক্ষে প্রবেশ করবে তেহরান। যদিও এর মধ্যে ইরানের উপকূলবর্তী এলাকায় সামরিক মহড়া অব্যাহত রেখেছে আইআরজিসি। তেহরানের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত জয় পাওয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের জেনেভার বৈঠকে বসার আগেই উপকূলবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ড্রোন ও গোলাবর্ষণের মহড়া চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। মহড়াটি মূলত দক্ষিণ উপকূলকে কেন্দ্র করে হলেও ইরানের অন্যান্য অংশেও একই রকম মহড়া চলছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মহড়ায় ড্রোন, নৌযান, উভচরযান, স্থল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও রকেট এবং আর্টিলারি ব্যবহার করা হচ্ছে। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কিনছে ইরান। এর মধ্যে এ বিষয়ে চুক্তির শেষ ধাপে পৌঁছে গেছে দেশ দুটি। আলোচনাটি সম্পর্কে অবগত এমন 6 ব্যক্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চীন থেকে দেশটির তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্রুজ মিসাইল CM-302 কিনছে ইরান। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্র পাওয়ার পর সাগরে যে কোনো অস্ত্র বা রণতরী ধ্বংস করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। যদিও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত রাভাঞ্চি জানিয়েছেন, তেহরান যত দ্রুত সম্ভব ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চুক্তিতে পৌঁছাতে ইরান যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনার কক্ষে প্রবেশ করবে তেহরান। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ন্ত্রণে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শীর্ষ সামরিক উপদেষ্টা সতর্কতা সম্পর্কিত খবরগুলোকে গুজব বলে দাবি করেছেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহজেই জয়ী হবে যুক্তরাষ্ট্র। তিনি আবারও বলেন, চুক্তিতে রাজি না হলে ইরানের জন্য অনেক খারাপ দিন অপেক্ষা করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইতালির সান সিরোতে ঘটল ইতিহাসের অন্যতম বড় এক অঘটন। গেলবারের রানার্স আপ ইন্টার মিলানকে বিদায় করে প্রথমবারের মতো শেষ 16তে জায়গা করে নিয়েছে নরওয়ের ক্লাব রোদো প্লেমট। প্রথম লেগে 3-1 ব্যবধানে হারের চাপ মাথায় নিয়ে ঘরের মাঠে রোদোর মুখোমুখি হয় ইন্টার। তবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও তাতে কোনো লাভ হয়নি। 58 ও 72 মিনিটে দুটি গোল করে ব্যবধান 5-1 নিয়ে যায় নরওয়ের ক্লাবটি। পরে 78 মিনিটে নেরোজিয়া একটা গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি। ঘরের মাঠ থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় ইন্টার মিলান। 1987-88 মৌসুমের পর প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় সুপার 16-এ জায়গা করেছে বোদো প্লেমট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই হত্যাকাণ্ড, বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বে না কেউ। এবং বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুর যুগের অবসান, নতুন গভর্নর মোস্তাকুর রহমান, নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।